বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার ল্যাবরেটরি কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি। আমরা এই অধ্যায়ের কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ পড়ছিলাম। আজকে আমরা পড়ব অ্যামিনো অ্যাসিড। এর আগে আমরা পড়েছিলাম যে একাধিক অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি করে প্রোটিন। তাহলে শুরুতেই আমাদের আছে অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের মূল গাঠনিক একক। তার মানে হচ্ছে প্রোটিনকে ভাঙলে আমরা পাবো একাধিক অ্যামিনো অ্যাসিড। নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ইমিল ফিশার এবং ফ্রান্স হোমস্টার 1902 খ্রিস্টাব্দে প্রোটিন অণুর গাঠনিক একক হিসেবে অ্যামিনো অ্যাসিডকে আবিষ্কার করেছেন। তো অ্যামিনো অ্যাসিডে কী থাকবে বা কোনগুলো অ্যামিনো অ্যাসিড আমরা জানি। এই যে আমাদের একটা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠনটা হচ্ছে এরকম। একটা কি থাকবে, অ্যামিনো গ্রুপ থাকবে NH2 এবং একটা কার্বক্সিল গ্রুপ COOH থাকবে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যে আর গ্রুপটা রয়েছে এটা বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন রকম হয়ে থাকবে। এটা হচ্ছে মূলত আমাদের অ্যামিনো অ্যাসিডের গঠন। আমরা যদি অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা কি লিখব? আমরা বলতে পারি কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামিনো অ্যাসিড বলে। কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামিনো অ্যাসিড বলে। তাহলে অ্যামিনো অ্যাসিডে কী থাকবে? কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ থাকবে মানে NH2 থাকবে এবং একটি কার্বক্সিল গ্রুপ মানে COOH থাকবে। এই আর গ্রুপ যেহেতু বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন রকম হয়, সেই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যদি আমরা আর গ্রুপের ওখানে H দেই তাহলে এই অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে কি গ্লাইসিন। আবার যদি আমরা CH3 দেই তাহলে হচ্ছে তার নাম অ্যালানিন। তাহলে আমরা বুঝতে পারছি কি যে অ্যামিনো অ্যাসিড এর সাধারণ গঠন এখানে আমরা পেয়েছি যে একটা অ্যামিনো গ্রুপ থাকবে NH2 থাকবে COOH থাকবে এবং একটা আর গ্রুপ থাকবে। এখানে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের জন্য বিভিন্নটা হবে, এর জন্য সাধারণ সংকেত আর দিয়ে বোঝানো হয়েছে। এই কার্বক্সিল গ্রুপ COOH এর নিকটবর্তী যে কার্বন তাকে বলা হয় আলফা কার্বন। কার্বক্সিল গ্রুপ COOH এর নিকটবর্তী যে কার্বন তাকে বলা হয় আলফা কার্বন। এবং আমাদের এই আলফা কার্বন যখন COOH এর সাথে সংযুক্ত থাকে তখন তাকে বলা হয় আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে আমাদের এই গ্লাইসিন এবং অ্যালানিনের ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু COOH এবং তার নিকটবর্তী কার্বন একসাথে কি লাগানো, তাহলে এরা হচ্ছে কি সবগুলাই আলফা অ্যামিনো অ্যাসিড। তাছাড়া আমাদের অধিকাংশই অ্যামাইনো অ্যাসিড ওই আলফা অ্যামাইনো অ্যাসিড। উদ্ভিদ এবং প্রাণীর দেহ মিলে সর্বমোট আমরা 28টির মতো অ্যামিনো অ্যাসিড পাই। তার ভিতরে 20টি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে সহায়তা করে বা প্রোটিন তৈরি হয় 20টি অ্যামিনো অ্যাসিড থেকে। তাহলে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড থেকে আমরা প্রোটিন পাই। আমরা যদি অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য দেখি তাহলে প্রথমেই দেখতে পাবো কি মানব দেহে বিদ্যমান প্রায় সবগুলো অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। মানব দেহে বিদ্যমান প্রায় সবগুলো অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এরা স্বাদহীন, মিষ্টি বা তিক্ত পদার্থ। এরা স্বাদহীনও হতে পারে, মিষ্টিও হতে পারে, আবার তিক্তও হতে পারে। এরা বর্ণহীন স্ফটিকাকার পদার্থ।
এরা বর্ণহীন স্ফটিকাকার পদার্থ। মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিড লবণ সৃষ্টি করে, মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সাথে যদি আমরা মৃদু অ্যাসিড বা ক্ষার মিশাই তাহলে আমরা কী পাবো? লবণ পাবো, লবণ সৃষ্টি করে। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। বিশুদ্ধ প্রোটিনকে কোনো রাসায়নিক পদার্থ বা এনজাইমের সাহায্যে সম্পূর্ণ হাইড্রোলাইসিস করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। মানে হচ্ছে কি, আমরা জানি যেহেতু একাধিক অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়, তাহলে প্রোটিনকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে কী পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো। এক বা একাধিক ধরনের অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলে। মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের ভিতরে যখন একই সাথে অ্যাসিড এবং ক্ষার বিশিষ্ট মূলক থাকবে তখন তাকে বলা হয় কি? জুইটার আয়ন। তাহলে এই অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো আমাদের দেখতে হবে। অ্যামিনো অ্যাসিড 3 ধরনের হতে পারে, প্রধানত 3 ধরনের হতে পারে। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এই ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিডের গঠনে আমরা পড়েছিলাম কি? একটি অ্যামিনো গ্রুপ থাকবে, একটি কার্বক্সিল গ্রুপ থাকবে, একটি আর গ্রুপ থাকবে। যদি অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল আর গ্রুপটি অ্যালিফ্যাটিক যৌগের হয় তাহলে সেটা কি? অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। আবার যদি অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপ মানে আর গ্রুপটি যদি অ্যারোমেটিক যৌগের হয় তবে তাকে আমরা বলবো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, যেমন ফিনাইল অ্যালানিন, টাইরোসিন। আর হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড যদি এরা কি অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক এর বিপরীত ধর্ম পরিলক্ষিত হয় তখন তাকে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলবো, যেমন ট্রিপ্টোফ্যান এবং প্রোলিন। এই অ্যামিনো অ্যাসিডের কাজ কি? তাহলে অ্যামিনো অ্যাসিডের আমরা জানি যেহেতু অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি প্রোটিন তৈরির প্রধান উপাদান, তাহলে প্রোটিন তৈরি তথা আমিষ সংশ্লেষ করে জীবদেহের গঠনে ভূমিকা রাখে, কিছু ভিটামিন, এনজাইম, ইন্ডোল, হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করে, ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহে পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে, মেলানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে। তাহলে কী কী বললাম আমরা? অ্যামিনো অ্যাসিডের কাজের ভিতরে আমরা পড়ছি প্রোটিন তৈরি তথা আমিষ সংশ্লেষ করে জীবদেহ গঠনে ভূমিকা রাখে, কিছু ভিটামিন, এনজাইম, ইন্ডোল, হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করে, ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহে পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে, মেলানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে থাকে এই অ্যামিনো অ্যাসিড। আমরা যে বলেছিলাম যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড যারা প্রোটিন তৈরিতে সহায়তা করে তাদের নামগুলো যদি এক নজরে আমরা দেখি নেই: লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপারাজিন, সিস্টিন, আর্জিনিন, গ্লাইসিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড এবং ফিনাইল অ্যালানিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু অ্যামিনো অ্যাসিড পড়লাম, এখন পড়ব প্রোটিন বা আমিষ। তো আমরা জানি যে একাধিক অ্যামিনো অ্যাসিড মিলেই কী হয়? প্রোটিন তৈরি হয়। এবং সেখানে এই প্রোটিন শব্দটি প্রথম প্রয়োগ করেছেন বিজ্ঞানী জি মোল্টার 1839 সালে। তাহলে যখন আমাদের একাধিক অ্যামাইনো অ্যাসিড মিলিত হবে তখন কিভাবে মিলিত হয়? আমরা যেমন শুরুর দিকে পড়েছিলাম এই অধ্যায়ের যে পেপটাইড বন্ধনীর মাধ্যমে তারা একসাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। আমাদের এইটা যদি একটা অ্যামিনো অ্যাসিড হয় তাহলে আমরা জানি অ্যামিনো অ্যাসিডের যে একটা কি থাকবে, এক পাশে COOH থাকবে এবং অ্যামিনো গ্রুপ থাকবে NH2 থাকবে। ওকে, তো
তো এইটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি এইরকম, মানে হচ্ছে ওই COOHটাকে আমরা ভেঙে লিখলাম এবং NH2টাকে আমরা ভেঙে লিখলাম। এখন এই রকম যখন একাধিক অ্যামিনো অ্যাসিড একসাথে আসবে তখন দেখা যাবে যে একটি অ্যামিনো অ্যাসিডের OH বা আরেকটি অ্যামিনো অ্যাসিডের H, অ্যামিনোর গ্রুপের H, এই দুইটা মিলে এক অণু পানি নিঃসৃত করবে এবং তাদের মধ্যে একটা পেপটাইড বন্ধনী তৈরি হবে। বইয়ে আমাদের এই বিষয়টাই এখানে দেখানো হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো প্রোটিন কিভাবে তৈরি হয়। তাহলে আমরা যদি প্রোটিনের সংজ্ঞা দেই তাহলে কি বলবো, যে প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বা আমিষ বলা হয়। প্রোটিনের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাই, প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যাসিড, ক্ষার ও এনজাইম সহযোগে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যাসিড, ক্ষার ও এনজাইম সহযোগে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। প্রোটিন পানিতে, লঘু অ্যাসিডে, ক্ষার ও মৃদু লবণের দ্রবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। প্রোটিন পানিতে, লঘু অ্যাসিডে, ক্ষার ও লবণের দ্রবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। এছাড়াও এতে রয়েছে সালফার, আয়রন, তামা। তাহলে প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। এছাড়াও এতে সালফার, আয়রন ও তামা থাকতে পারে। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্জিত হয়, মানে জমাটবদ্ধ হয়। এতে আণবিক গঠন পরিবর্তিত হয়। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্জিত হয়, এতে আণবিক গঠন পরিবর্তিত হয়। প্রোটিন সাধারণত তড়িৎধর্মী ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। প্রোটিন সাধারণত তড়িৎধর্মী ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। প্রোটিনের মনোমার অ্যামিনো অ্যাসিডে ক্ষারীয় গ্রুপ এবং অম্লীয় গ্রুপ থাকে বলে এটি একই সাথে ক্ষারীয় ও অম্লীয় উভয় গুণ প্রকাশ করে। এজন্য একে এমফোটেরিক প্রোটিন বলে। প্রোটিনের মনোমার অ্যামিনো অ্যাসিডে ক্ষারীয় গ্রুপ এবং অম্লীয় গ্রুপ থাকে বলে এটি একই সাথে ক্ষারীয় ও অম্লীয় উভয় গুণ প্রকাশ করে। এর জন্য একে বলা হয় এমফোটেরিক প্রোটিন। এগুলো হচ্ছে আমাদের কি প্রোটিনের বৈশিষ্ট্য। আমরা যদি প্রোটিনের শ্রেণীবিভাগ দেখি তাহলে আমরা বিভিন্ন শ্রেণীবিভাগ দেখতে পাই। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করতে পারি: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন ও উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন কোনগুলা? যেই প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, তারা হচ্ছে সরল প্রোটিন। তাহলে যেই প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, তাদেরকে বলা হয় সরল প্রোটিন। এই সরল প্রোটিনকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে দ্রবণীয়তার উপর ভিত্তি করে
7 ভাগে ভাগ করা হয়েছে। আমরা আজকে শুধু নামগুলা পড়ব। তা সরল প্রোটিন কয় ভাগে ভাগ করা হয়েছে? 7 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অ্যালবিউমিন, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, গ্লুটেলিন, প্রোলামিন, প্রোলামিন, হিস্টোন, হিস্টোন, প্রোটামিন, প্রোটামিন এবং স্ক্লেরোপ্রোটিন। তাহলে কী কী বললাম আমরা? সরল প্রোটিন 7 প্রকার। কি কি? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন এবং স্ক্লেরোপ্রোটিন। তাহলে এই 7টা আমরা পড়ব। তারপরে আমাদের আছে কি? যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন বলতে আমরা কি বুঝি? যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন। তাহলে যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন। এরা কি নিম্নলিখিতভাবে ভাগ করা যায়? কী কী হতে পারে? শুধু নামগুলো আমরা পড়ব। নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ফ্লেভোপ্রোটিন, লৌহ পুরোফাইরিন প্রোটিন। তাহলে কী কী বললাম আমরা? যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিনের মধ্যে নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ফ্লেভোপ্রোটিন, লৌহ পুরোফাইরিন প্রোটিন। তো এগুলো হচ্ছে কি আমাদের যুগ্ম প্রোটিন। আরেকটা কী রয়েছে আমাদের? উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। এসব প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। তাপের প্রভাবে এনজাইমের বা রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়ায় বা কৃত্রিম উপায়ে যে প্রোটিন অণুগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পেপটাইড, প্রোটিয়াস এবং পেপটোন। তাহলে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন কি? এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। তাপের প্রভাবে এনজাইমের বা রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়ায় অথবা কৃত্রিম উপায়ে প্রোটিন অণু তৈরি হয়, যেমন পেপটাইড, প্রোটিয়াস এবং পেপটোন। এরা হচ্ছে কি উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। তাহলে আমরা পড়লাম ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। সরল প্রোটিন আমরা কী করেছিলাম? 7 প্রকার পেয়েছিলাম: অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন এবং স্ক্লেরোপ্রোটিন। আর যুগ্ম প্রোটিন আমরা পেয়েছিলাম নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ফ্লেভোপ্রোটিন, লৌহ পুরোফাইরিন প্রোটিন। এবং উদ্ভূত বা উৎপাদিত প্রোটিনের উদাহরণ আমরা দেখেছিলাম পেপটাইড, প্রোটিয়াস এবং পেপটোন। এখন আমরা বলব প্রোটিনের কাজ। প্রোটিনের কাজ কি? জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে, বিভিন্ন অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠনে কাজ করে, এনজাইম হিসেবে জীবদেহের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তথা জীবদেহকে সচল রাখে, অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং দেহকে রোগমুক্ত রাখে, জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায় অনেক জীব তা খেয়ে মারা যায়, যেমন সাপের বিষের প্রোটিন। যে সকল উদ্ভিদ এ বিষাক্ত প্রোটিন থাকে তারা অনেক পশু পাখির আক্রমণ থেকে রক্ষা পায়। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদেহের সমস্ত কোষে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। মানবদেহের পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে। ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন। ইন্টারফেরন হচ্ছে একটি কোষীয় প্রোটিন। এটি ভাইরাস আক্রমণে স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়। আমাদের শরীরে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়, যে কোনো ভাইরাস সহজে আক্রমণ করতে পারে না।
ধারণা করা হচ্ছে যে ইন্টারফেরন ক্যান্সার ও ভাইরাসজনিত রোগ নিরাময়ে ব্যবহার করা যাবে। ইন্টারফেরন হচ্ছে কি এক ধরনের কোষীয় প্রোটিন। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রোটিনের কাজ। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড আমরা বলেছিলাম সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামিনো গ্রুপ বা অ্যামিনো অ্যাসিড বলা হয়। তাহলে অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন আমরা দেখেছিলাম। সেখানে আমরা বলেছিলাম কি যে একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একাধিকও থাকতে পারে তবে একটি থাকবেই, আর একটি আর গ্রুপ থাকবে। সেই ক্ষেত্রে আর গ্রুপ বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন রকম হবে। যেমন আমরা বলেছিলাম যদি আর গ্রুপ এইচ হয়, আমরা এইচ নেই তাহলে সেটার নাম হচ্ছে কি গ্লাইসিন, আর CH3 নেই সেটা কি হয়ে যাবে অ্যালানিন। আমরা আরও পড়েছিলাম যে এই কার্বক্সিলিক গ্রুপের নিকটবর্তী যে কার্বন সেটা হচ্ছে কি আলফা কার্বন। কার্বক্সিলিক গ্রুপের নিকটবর্তী যে কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন। আর এই নিকটবর্তী কার্বনের সাথে যদি সরাসরি যুক্ত থাকে কার্বক্সিলিক গ্রুপ তাহলে এদের মধ্যে থাকার কারণে আমরা এটাকে কী বলবো আলফা অ্যামিনো অ্যাসিড। যদি কোনো অ্যামিনো অ্যাসিডে কী হবে কার্বক্সিলিক গ্রুপ এবং তার নিকটবর্তী কার্বন একসাথে লাগানো থাকে সেটার নাম কি আলফা অ্যামিনো অ্যাসিড। আমরা বলছিলাম যে অধিকাংশ অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। আমরা অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য পড়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে মানবদেহে বিদ্যমান প্রায় সবগুলো অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড। এরা প্রাণীতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এরা স্বাদহীন মিষ্টি বা তিক্ত পদার্থ। এরা বর্ণহীন স্ফটিকাকার পদার্থ। মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিড লবণ সৃষ্টি করে। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। বিশুদ্ধ প্রোটিনকে কোনো রাসায়নিক পদার্থ কিংবা এনজাইমের সাহায্যে যদি সম্পূর্ণ হাইড্রোলাইসিস করি তাহলে আমরা পাবো অ্যামিনো অ্যাসিড। এক বা একাধিক ধরনের অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে গঠন করে প্রোটিন। আর অ্যাসিড এবং ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলা হয়। যখন অ্যাসিড এবং ক্ষার দুইটা মূলকই থাকবে তখন সেটাকে আমরা বলছি জুইটার আয়ন। এই ছিল আমাদের অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তারপরে অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগে আমরা পড়েছিলাম যে 3 ভাগে ভাগ করতে পারি, অ্যালিফেটিক, অ্যারোমেটিক এবং হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। আমরা এখানে বলেছিলাম যে অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড কোনগুলো, যদি অ্যামিনো অ্যাসিডের পার্শ্বশৃঙ্খল যে আর গ্রুপটি রয়েছে সেটি যদি অ্যালিফেটিক যৌগের হয় তাহলে তাকে আমরা বলবো অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড। আর যদি অ্যারোমেটিক হয় তাহলে তাকে বলবো আমরা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। আর যদি অ্যামিনো অ্যাসিডে অ্যালিফেটিক ও অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের বিপরীত ধর্ম পরিলক্ষিত হয় তাকে আমরা বলবো হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। সেক্ষেত্রে আমরা সবগুলোর উদাহরণ আমাদের পড়তে হবে। অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড উদাহরণ পড়ছিলাম গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। আর অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড পড়ছিলাম ফিনাইল অ্যালানিন, টাইরোসিন। ফিনাইল অ্যালানিন, টাইরোসিন। আর হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড পড়ছিলাম আমরা ট্রিপ্টোফ্যান, প্রোলিন ও হিস্টিডিন। ট্রিপ্টোফ্যান, প্রোলিন এবং হিস্টিডিন। অ্যামিনো অ্যাসিডের কাজ দেখেছিলাম প্রোটিন তৈরি তথা আমিষ সংশ্লেষ করে জীবদেহ গঠনে ভূমিকা রাখে। কিছু ভিটামিন, এনজাইম, ইন্ডোল হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করে। ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেহে পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে। মেলানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে থাকে এই অ্যামিনো অ্যাসিড। তারপর আমরা দেখছিলাম প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি আমরা জানি যে একাধিক অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি হয় প্রোটিন। সেক্ষেত্রে সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলেছিলাম আমিষ বা প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। আর এই ক্ষেত্রে আমাদের যে আমরা কীভাবে তৈরি হয় তার একটা দেখাচ্ছিলাম, আমাদের বইয়ে দেওয়া আছে এরকমভাবে, সেটাকে আমরা ভেঙে দেখিয়েছিলাম। এটা যদি আমাদের একটা অ্যামিনো অ্যাসিড হয় তাহলে আমরা এটাকে অ্যামিনো অ্যাসিড মানে কি আমরা পড়েছিলাম যে একটি কার্বক্সিলিক গ্রুপ থাকবে, একটি অ্যামিনো গ্রুপ থাকবে, একাধিক থাকতে পারে, কমপক্ষে একটি থাকবে। তো সেই ক্ষেত্রে এটা যদি আমাদের একটা অ্যামিনো অ্যাসিড হয় সেটাকে আমরা এভাবে কীভাবে লিখতে পারি, এটাকে ভেঙে আমরা লিখতে পারি এইভাবে। মানে হচ্ছে যে COOHকে আমরা ভাঙলাম এবং NH2 ছিল, এই দুটো এইচকে আমরা আলাদা করে লিখলাম। তো লেখার পর যদি এরকম দুইটা অ্যামিনো অ্যাসিড বা একাধিক অ্যামিনো অ্যাসিড পাশাপাশি আসে
তো তাদের মধ্যে কীভাবে বন্ধন তৈরি হবে আমরা দেখেছিলাম যে একটি অ্যামাইনো অ্যাসিডের COOH এর OH এবং আরেকটা অ্যামাইনো অ্যাসিডের NH2 এর মানে অ্যামিনো গ্রুপের একটা H একসাথে মিলে সেখানে এক অণু পানি মিশ্রিত হবে এবং একটা বন্ধন তৈরি হবে। আমরা এটা কী বলছিলাম? পেপটাইড বন্ধন। এটা কি? পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডটাকেই আমাদের বইয়ে দেখানো হয়েছে, তোমরা যেটা এখানে দেখতে পাচ্ছ। প্রোটিনের বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম। প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড, ক্ষার ও এনজাইম সহযোগে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। বহুবিধ ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। প্রোটিন পানিতে, লঘু অ্যাসিডে, ক্ষার ও মৃদু লবণের দ্রবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। এছাড়াও এতে সালফার, আয়রন ও তামা থাকতে পারে। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্জিত হয়, এতে আণবিক গঠন পরিবর্তিত হয়। প্রোটিন সাধারণত তড়িৎধর্মী ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। প্রোটিনের মনোমার অ্যামিনো অ্যাসিডে যেহেতু ক্ষারীয় গ্রুপ, অম্লীয় গ্রুপ দুটি থাকে, এর জন্য একে বলা হয় এমফোটেরিক প্রোটিন। একে বলা হয় এমফোটেরিক প্রোটিন। তারপরে আমরা দেখেছিলাম প্রোটিনের শ্রেণীবিন্যাস। সেই ক্ষেত্রে আমরা যেটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটা পড়েছিলাম, ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণতার ভিত্তিতে আমরা পড়েছিলাম প্রোটিন তিন ধরনের: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন কোনটা ছিল? সরল প্রোটিন আমরা বলেছিলাম যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আত্মবিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যাসিড ছাড়া অন্য অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কিছু আমরা পাই না বা পাওয়া যায় না, সেটা হচ্ছে কি সরল প্রোটিন। এই সরল প্রোটিনকে আমরা পেয়েছিলাম কয় ভাগে? দ্রবণতার ভিত্তিতে আমরা 7 ভাগে ভাগ করেছিলাম। সেখানে আমরা পড়েছিলাম অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন এবং স্ক্লেরোপ্রোটিন। আর তারপরে আমাদের ছিল কি যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন আমরা কি পড়েছিলাম? যুগ্ম প্রোটিন আমরা দেখেছিলাম যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন। সেখানে আমরা দেখেছিলাম নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ফ্ল্যাভোপ্রোটিন এবং লৌহ পোরোফাইরিন প্রোটিন। এবং তারপরে আমরা পড়েছিলাম উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। সেক্ষেত্রে আমরা বলছিলাম এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, বিভিন্ন এনজাইম বা রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়া বা কৃত্রিম উপায়ে এই প্রোটিনগুলো তৈরি হয়, যেমন পেপটাইড, প্রোটিওজ এবং পেপটুন। এগুলো আমরা পড়েছিলাম। যেহেতু এখানে বিস্তারিত আছে, আমরা শুধুমাত্র নামগুলো আপাতত পড়ব। প্রত্যেকটা নাম অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তারপর আমরা দেখছিলাম প্রোটিনের কাজ। জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, প্রোটিনে কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে এবং প্রয়োজনে শক্তি উৎপাদন করে। বিভিন্ন অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠনে কাজ করে। এনজাইম হিসেবে জীবদের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, দেহকে রোগমুক্ত রাখে। জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে। হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায় অনেক জীব তা খেয়ে মারা যায়। যে সকল উদ্ভিদ বিষাক্ত প্রোটিন থাকে তারা অনেক পশু পাখির আক্রমণ থেকে রক্ষা পায়। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদেহের সমস্ত কোষে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। মানবদেহের পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে। এবং শেষে আমরা পড়েছিলাম ইন্টারফেরন, একটি কোষীয় প্রোটিন। এইটাও কী করে? স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়। ধারণা করা হচ্ছে এই ইন্টারফেরন ক্যান্সার ও ভাইরাসজনিত রোগ নিরাময়ে ব্যবহার করা যাবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম। এই বিষয়গুলো ভাষায় অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে থাকো। আর আরেকটি কথা বলা হয় যে সেটা হচ্ছে কি, যে অবসর সময়গুলোকে যে কাজে লাগাতে পারে সেই হচ্ছে প্রকৃত গেইনার। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই, যেহেতু এখন সময় পাচ্ছ, তো বাসায় অল্প অল্প হলেও এই বিষয়গুলো তোমরা দেখে রাখো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এই অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন এর উপর যে লেকচারটা আজকে দেওয়া হলো, এই লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে, দেখবে এবং বাসায় পড়াশোনা করবে। তাহলে ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ।